ভোরের দিকে বাড়ি ফিরল সরফরাজ। গায়ের শুভ্র পাঞ্জাবির এখানে ওখানে লোহিত রক্তের ছিটা তাকে ক্লান্ত দেখাচ্ছে। সারা রাত্রির নিঃশক্তিহীনতা ভর করেছে টকটকে চোখে। সরফরাজ সিঁড়ি ভেঙে দোতলায় ওঠে। বাড়ি নিচ্ছুম। দোতলার লম্বা বারান্দার মাঝ বরাবর বিষণ্ণ চিত্তে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে ত্বরান্বিত বেগে পাঞ্জাবির হাতা গোটায় সরফরাজ। কবজির দিকে বেশ অনেকটা রক্ত শুকিয়ে খড়খড়ে হয়ে আছে। ইভা বিভোর ছিল। নিমগাছের শুদ্ধ অবিমিশ্র বাতাসে ভরপুর নির্জন অলিন্দ। প্রাণ ভরে শ্বাস নিলেই অন্তঃকরণের দীর্ঘ অস্থিরতায় দৈবাত স্থিরতা অনুভব হয়। সে চোখ বন্ধ করেছিল। মাথার কাপড় ঘাড়ে পড়ে রয়েছে। সরফরাজ হালকা কাশে। ইভা চকিতে চোখ মেলে তাকালো। দু কদম সামনে সরফরাজকে দেখে দ্রুত মাথায় কাপড় টানে। নত মুখে দাঁড়ায়, হালকা গলায় ডাকে, ভাইজান। সরফরাজের শান্তি লাগে। সেই ডাকে হিংস্রতা ধ্বংস হয়। রক্তিম চোখ নম্র হয়। দরাজ গলার স্বর নেমে যায়। এই সকালে উঠেছিস যে? আজানও তো পড়েনি। ইভা মৃদু গলায় উত্তর দেয়, ঘুম ভেঙে গেছে ভাইজান। বলতে বলতে সরফরাজের গায়ে চোখ পড়ে ইভার। রুহু কেঁপে ওঠে। হায় আল্লাহ, রক্ত কিসের? আপনি ঠিক আছেন? শান্ত নিবৃত্ত ইভা মুহূর্তেই উত্তেজিত আকুল হয়ে পড়ে। ত্রস্ত পায়ে এগিয়ে আসে। এতক্ষণের বিষয় তৃষ্ণা শূন্য চোখ দুটিতে পলকে উৎকণ্ঠা ছেয়ে যায়। হাত দিয়ে সেই পাঞ্জাবি স্পর্শ করতে ও প্রবল হৃৎকম্প টের পায়। সরফরাজ হাসল। হাত উঠিয়ে ইভার মাথায় বুলিয়ে দেয়। আস্তে করে বলে, আমার রক্ত না। ইভা ভয় পায়। ভয়ে তথস্থ হয়, তবে প্রকাশ করে না। ঘাবড়ানি লুকোতে দ্রুত দৃষ্টি নত করে। নিমগাছের হাওয়া চড়ে চড়ে বইছে। তার ভীতি সরফরাজ বুঝতে পারে সহজেই। প্রসঙ্গ পাল্টে বলে, তোর ভাবি ঠিক আছে? তার কণ্ঠ এবার অতি নরম শোনায়। ইভা একবার ভাইয়ের চোখের দিকে তাকালো। সুন্দর চোখ দুটিতে কোনো ব্যস্ততা নেই, শীঘ্রতা নেই। অতল সিন্ধুর হিম ঠান্ডা নীল জলের মতন শান্ত দৃষ্টি। ভয় পাওয়া প্রশ্নই আসে না। ইভার ভয় কেটে যায়। সে মাথা নাড়িয়ে বলে, ভাবি ঠিক আছে ভাইজান, ঘুমাচ্ছে। রাতে তোর সাথে শুয়েছে? কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করে সরফরাজ। না, আমি আপনাদের ঘরে যেয়ে দেখে এসছি একটু আগে। ইভার উত্তরে ধাতস্থ হয় সরফরাজ। ততক্ষণে আজান পড়ে গিয়েছে। ইভাকে ঘরে যেতে বলে সামনে এগোয় সরফরাজ। পাঞ্জাবির হাতা নেমে গেছে। রক্তের দাগ স্পষ্ট। ইভা খিচে চোখ বুজে ফেলে। মনে পড়ে তালুকদার বাড়ির ছোট ছেলে সপ্তাহখানেক আগে তার সাথে অসভ্য আচরণ করেছিল, যেটা শুধু ভাইজান জানে। তন্দ্রার ঘুম গাঢ়। আজানের শব্দ তার কানে পৌঁছয়নি। সরফরাজ শব্দ করে না। তন্দ্রা তার জন্য পাশে জায়গা রেখে শুয়েছে। হায় রে! গায়ের পাঞ্জাবি ছাড়িয়ে আলমারি থেকে নতুন স্যান্ডো গেঞ্জি বের করে নেয়। নোংরা গায়ে তন্দ্রার কাছে যাবে না সে। স্বল্প সময়ে গোসল সেরে আসে। চুল ভেজা, পানি ঝরছে। সরফরাজ ধীর গতিতে তন্দ্রার পাশে যেয়ে বসে। এতই আস্তে বসে সে শোয়ার খাটটা বিন্দু পরিমাণও নড়ে না। তন্দ্রার ঘুম ভাঙে না। সরফরাজ দুহাতে তন্দ্রার হাত ধরে নিচের গালে চেপে রাখে অনেকক্ষণ। তারপর ডাকে, তনু, এই তনু। আদুরে গলায় ডাকে পিটপিট করে তাকালো তন্দ্রা। সামনের মানুষটাকে দেখে তার চোখের নিদ্রা হারিয়ে যায়। সরফরাজ হাসে। এই এক রমণী, যার কাছে এলে তার সমস্ত বোধবুদ্ধি লোপ পায়। সমস্ত নির্বোধ অনুভূতির আরম্ভ হয়। তন্দ্রার মায়া চোখে চেয়ে সরফরাজ পূর্বের ন্যায় মোলায়েম কণ্ঠেই বলে, আজান দিয়েছে তন্দ্রাবতী, উঠবে না? তন্দ্রা চোখ বোঝে, আবার খোলে। তার মুখ মলিন, বাইরে ভোরের দোয়েল ডাকছে। সরফরাজের কপালে পড়ে থাকা ভেজা চুল আঙ্গুলের ছোঁয়ায় আছড়ে দিতে দিতে দুর্বল গলায় আওড়ায় সে, আপনি কখন এসেছেন? সরফরাজকে উত্তর দেওয়ার সময় দেয় না তন্দ্রা। তার আগেই দুর্বলতা দমিয়ে বিরক্তিকর ঝাঝালো স্বরে বলে, চুল মোছেননি কেন? সব ভিজে যাচ্ছে। ইস! সে এমনি শুকিয়ে যাবে। ওঠো দেখি, সময় চলে যাচ্ছে। সরফরাজ তাড়া দেয়। দুহাতে চাপটে তন্দ্রাকে উঠিয়ে বসায়। ধরে ধরে গোসলখানায় অজু করিয়ে নিয়ে আসে। মাটিতে বসে হাত পা মুছিয়ে দেয়। বিড়বিড় করে বলে, তো তোমার পায়ে এত পানি কেন এসেছে তানু? এজন্যই তো হাঁটতে কষ্ট হয়। রোববার সদরে নিয়ে যাবো, ঠিক আছে?
সরপ্রাস আঙ্গুলের ডগা দিয়ে পা টিপে টিপে দেখে, তার চোখে দুশ্চিন্তা। তন্দ্রা কপাল কুঁচকে চেয়ে থাকে, খানিক বাদে ক্লান্ত হয়ে বলে, আপনি যে এসব করেন কেউ দেখলে কি বলবে? এখানে আমি তুমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ তুমি? সরপ্রাস উঠে দাঁড়ায়। তন্দ্রা বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। পশ্চিমের জানালার দোয়ার মেলে দেয় সরপ্রাস। বাড়ির পিছের কাঁঠালি চাপার সুঘ্রাণে ঘর মোমো করে ওঠে। জানালার সামনে পাশাপাশি দুটো জায়নামাজ বিছায় সে। একটাই তন্দ্রার চেয়ার রাখে। তন্দ্রা মাটিতে বসে সিজদা দিতে পারে না, সে অন্তঃসত্ত্বা। অবু হয়ে সিজদায় গেলে তলপেটে চাপ পড়ে। নামাজ শেষ হতেই শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে সরফরাজ। বাইরের সকাল হচ্ছে, অথচ তার চোখে ঘুম। সরপ্রাস কপালে হাত ঠেকায়, ঘুম ঘুম গলায় বলে, তন্দ্রাবতী, মাথায় ফেলে কেটে দাও, ঘুমোবো। বিভার হাত চলছে। একটু আগে শিল পাটায় এক গাদা শুকনো মরিচের ভর্তা বেটে এসেছে সে। হাতের তালু চলে ছাড়খাড়। ইভা স্টিলের ছোট্ট বলে ঠান্ডা পানিতে ঠান্ডা দুধ মিশিয়ে নিয়ে আসে। পানিতে 4টে বরফের টুকরো ভাসছে। দরজার দিকে ঢোকা মাত্রই বিভা করুণ গলায় তাড়া দেয়। তাড়াতাড়ি আন না। ইভা তাড়াতাড়ি এগোয়, ধপ করে বোলটা বিছানার উপর রাখে, ঝাড়ি মেরে বলে, তুমি বাড়তে গেছো কেন? কোনো দরকার ছিল? শখে গেছি, শখ লেগেছিল। খামোখা কাজকর্ম। ইভার কণ্ঠে রাগ ঝরে। বিভা তোয়াক্কা না করে পানিতে হাত ডুবিয়ে দেয়। কিছু সময় যেতেই একটু স্বস্তি মেলে। উঠোনে কড়া রোদ্দুর। ইভা জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। উঠোনে বাহাদুর ছোটাছুটি করছে, তার হাতে লাঠি। বাড়ির সবচেয়ে ছোট সদস্য, নামে বাহাদুর হলেও স্বভাবেশে মোটেও নামের মর্যাদা রাখেনি। ভীষণ ভীতু গোছের। সরপ্রাস ভাইজান চোখ রাঙিয়ে দুটো ধমক লাগালেই ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। কোনো কিছুতে ছাড় না পেলে দৌড়ে এসে ইভার আঁচলের পিছে লুকোয়। জানে এখানে এলেই আর কেউ কিচ্ছুটি করতে পারবে না। সরপ্রাস ভাইজানও না। ইভা হাসল, তার চোখের উপর রোদের বিচরণ। তাকাতে সমস্যা হচ্ছে। ইভা কপালের উপর হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করে। বিভা তন্ময় হয়ে দেখে বোনকে। ইভার রং ধবধবে ফর্সা, সে শ্যামলা। বাকি সব একই, একই নাক, একই চোখ, একই চেহারা। সে ইভার থেকে বড়। কত মিনিটের বড় তা অবশ্য সঠিক জানা নেই। জন্মের সময় তাকে বের করার পর ইভার মাথা নাকি মায়ের বুকের দিকে উঠে যাচ্ছিল। ধাত্রী নিশ্চিত কণ্ঠে বলেছিল, মায়ের অবস্থা তখন খুব খারাপ। কিন্তু না, আল্লাহর ইচ্ছেই ইভা জীবিতই হয়েছিল। ইভার গাল লালচে হয়ে গেছে, নাকের ডগা জমাট বাঁধা রক্তের ন্যায় বর্ণ। বিভা নরম গলায় শাসন করে, রোদ থেকে আয়, লাল হয়ে গেছিস। কতদিন বলেছি রোদে যাস না, রং নষ্ট হবে। ইভা তাকালো, ওড়না টেনে মুখের ঘাম মুছে জানালা থেকে সরে আসে। বিভার হাতের দিকে ইশারা করে বলে, জ্বলন কমেছে? বিভা পানি থেকে হাত তুলে নেয়, দুবার ছাড়া দিয়ে আলগা পানি ছড়ায়। ওড়নায় হাত মুছতে মুছতে বলে, হয়েছে, নিয়ে যা। ইভা বাধ্য মেয়ের মতো এগিয়ে আসে, সাবধানে হাতে বাটি তুলে নেয়। চলে যাবার জন্য ফিরতেই বিভা পিছু ডাকে, শোন, কি? ভাইজান কোথায়? খাচ্ছে কেন? বিভা উত্তর দেয় না। ইভা চলে গেলে চুপ করে উঠে দাঁড়ায় সে। চুলের খোপা খোলে, কোমর ছাড়ানো ঘন মেঘের মতো ঝরঝরে চুল তার। বিভা যত্ন করে আছড়ায়। ইউসুফ বুকে ভর দিয়ে ঘুমুচ্ছে। ঘরে ঝলমলে আলো, পিঠের উপর রোদ পড়েছে, ঘেমে গেছে সে। বিভা দ্রুত ঢুকেই ছিটকিনি তুলে দেয়। দরজায় কান পেতে থাকে কতক্ষণ, কারো শব্দ শোনা যায় না। যাক, বুকের ধুকপুক কমে। হাতে খাবারের প্লেট, প্লেটে খুদের ভাত, 3 রকমের ভর্তা, কালো জিরা, শুটকি, মরিচ ভর্তার পরিমাণ বেশি। ইউসুফের মরিচ ভর্তা খুব পছন্দ, সে জানে বলেই অতি কষ্ট করে নিচে হাতে বেটেছে, কাউকে ছুতে দেয়নি। বিভা পিছনে ঘোরে, বিছানায় চোখ পড়তেই কমে যাওয়া ধরপরানিটা ধূপ করে বেড়ে যায়। হৃদ কাঁপিয়ে ধরাম ধরাম বাজ পড়তে থাকে। ইউসুফ উদুম গায়ে শুয়ে আছে। গতকাল খুব গরম পড়েছিল। গায়ে জামা দিয়ে বেচারা ঘুমাবেও কি করে?
ধীর পায়ে খাটের পাশে চেয়ে দাঁড়ায় বিভা। রোদ আড়াল হয়ে যায়, ইউসুফের পিঠে ছায়া পড়ে। বিভার ইচ্ছে হয় ওড়নার আঁচলে সেই পিঠের ঘাম মুছে দিতে, কিন্তু পারে না। সংকোচ হয়, নিস্পৃহ চেয়ে থাকে বিভা। পুরুষ মানুষের এত রূপ থেকে লাভ কি? ইউসুফ হঠাৎই চোখ মেলে। অনেকক্ষণ পিঠে গরম লাগছে না। রোদের বিপরীতে পরিচিত নারীর ছায়া, চিনতে অসুবিধে হয় না। ইউসুফ উঠে বসে, একবার বিভার দিকে তাকালো, চোখে চোখ পড়ে। ইউসুফ চোখ নামিয়ে নেয়, ঘুম ভাঙা চড়ানো গলায় বলে, কি কি হয়েছে? বিভা চটপট হাতের প্লেটটা পাশে টেবিলে রাখতে রাখতে উত্তর দেয়, চাচি পাঠিয়েছে আপনার নাস্তা। ইউসুফ হঠাৎই বিব্রত বোধ করে। তার গায়ে শার্ট নেই, আশেপাশে শার্ট খোঁজে, পায় না। রাতে গোসল থেকে বের হয়ে আর পরা হয়নি। দক্ষিণের জানালা দিয়ে সুন্দর বাতাস এসেছে। খালি গায়ে আরাম করে শুয়েছিল সে। বিভা হা করে চেয়ে আছে, সে চোখ সরাতে পারে না। ইউসুফের লজ্জা বাড়ে। বিভাকে পাশ কাটিয়ে আলমারি থেকে শার্ট বের করে দ্রুত গায়ে চড়ায়। বোতাম আটকাতে আটকাতে বলল, যাও, আমি খেয়ে নেব। বিভা চাই না। ধূপ করে বিছানায় বসে ভারী নির্বিকার গলায় বলে, পরে যাব। কথাটা বলে আর চোখে ইউসুফের দিকে তাকালো। ইউসুফের প্রতিক্রিয়া নেই। গলায় তোয়ালে ঝুলিয়ে গোসলখানায় ঢুকে গেল সে। বিভা ঠাই বসে থাকে। ইউসুফ বের হয়ে দেখে ঘর গোছানো, বিছানা ছাড়া, নতুন চাদর দেওয়া হয়েছে, মশারি ভাঁজ করে রাখা, যদিও টাঙানো ছিল না। বিছানার এক কোণে মুচড়িয়ে রেখে দিয়েছিল। চেয়ারের এলোমেলো কাপড়গুলো নেই, বোধহয় আলমারিতে রাখা হয়েছে। নতুন নয়। ইউসুফ অবাক হয় না। বিভা বিছানায় পা তুলে বসেছে। ইউসুফ যেখানে ঘুমিয়েছিল। ইউসুফ ঘড়ির দিকে তাকালো। বিভা এসেছে 20 মিনিট পার হয়ে গেছে। যাওনি কেন? ইউসুফের ভারী গলা। বললাম তো পরে যাব। বিভা পূর্বের ন্যায় নির্বিকার। পরে হয়নি এখনো? না। ইউসুফ প্রত্যুত্তর করে না। টেবিল থেকে কি একটা কাগজ তুলে নেয়, মনোযোগ দিয়ে দেখে। বিভা অধৈর্য হয়ে পড়ে। খাবার খাচ্ছেন না কেন? ঠান্ডা হচ্ছে তো। ইউসুফ না তাকিয়েই উত্তর দেয়। বিভা দ্বিরুক্তি করে না। আস্তে আস্তে পায়ে ঝিম ধরে যায়। ইউসুফ আরও সময় কাগজ নিয়ে থাকে, তারপর উঠে যায়। প্লেট নিয়ে আবার চেয়ারে এসে বসে। বিভা বিছানা ছেড়ে দাঁড়াতে নেয়, বলে, এখানে বসেন, ওখানে কষ্ট হবে খেতে। ইউসুফ মৃদু কণ্ঠে তাকে থামিয়ে দেয়। না, তুমি বসো, সমস্যা নেই। বলতে বলতেই মুখে খাবার তুলে সে। বেচারি বিভা উৎসুক হয়ে চেয়ে থাকে। ইউসুফ নিঃশব্দে খেয়ে যায়। মুখ দেখে বোঝা যায় না তার ভালো লেগেছে নাকি। লাজ লজ্জার মাথা খেয়ে বিভাই আগ বাড়িয়ে জিজ্ঞেস করে, ভর্তা কেমন হয়েছে? ভর্তার মতোই হয়েছে। মজা হয়েছে? ইউসুফ একটু সময় নেয়, তারপর বলে, মরিচেরটাই ঝাল বেশি। বিভা দপ করে নেভে। মরিচের ভর্তা তো ঝালই হবে। ঝাল হয় জানি, এটা বেশি ঝাল। আর অন্যগুলো? অন্যগুলো ঠিক আছে। মধু মরিচেরটাই খারাপ? খারাপ বলিনি, ঝাল বলেছি। ইউসুফের নিচু স্বর। বিভার প্রশ্নে এসে আগ্রহ দেখায় না। বিভা ক্রুদ্ধ চোখে চেয়ে থাকে। সেই অভিমানী দৃষ্টিতে ফিরেও তাকায় না ইউসুফ। কিশোরী আবেগে বিভা আচমকায় ফেটে পড়ে। বালিশের পাশে রাখা ইউসুফের মুঠোফোনটা নিয়ে সজোরে ছুঁড়ে মারে মেঝেতে। ডিসপ্লের কাঁচ চুরমার হয়ে ছড়িয়ে যায়। ব্যাটারি দূরে যেয়ে পড়ে। ইউসুফ খাওয়া থামায়, শান্ত চোখে পায়ের কাছে দেখে একবার। ফোনের আর কিছু বাকি নেই। বিভার রাগ কমে না। খাটের পাশে টেবিলটার ওপর রাখা জগ থেকে গ্লাস ভর্তি করে পানি ঢালে সে। অতঃপর গ্লাসটা নিয়ে ইউসুফের কাগজপত্রে ঠাসা টেবিলের উপর রেখে গম্ভীর গলায় বলে, বেশি ঝাল লাগলে খেয়ে না, প্লেটে রেখে দিয়েন, জমিলার মা এসে নিয়ে যাবে। আসি। তার কণ্ঠ ভারী ভার ভার শোনায়। ইউসুফ নীরবে লোকমা তোলে। ধীর গতিতে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল বাড়িয়ে বিভার পায়ের কাছের কাচের টুকরোটা নিজের দিকে নিয়ে আসে। পেছনে ঘুরলেই মেয়েটার পায়ে বিদ্ধ। বিভা তার উত্তরের অপেক্ষা করে না। শেষবারের মতন ইউসুফের মুখে অনুরাগী বেদনার দৃষ্টি বুলিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বিকেলের দিকে শোরগোল পড়ে যায় গ্রামের শান্ত বাতাসে। মুখে মুখে কথা ঘুরে বেড়ায়। তালুকদার বাড়ির ছোট
ছেলে মইদুলকে বড় দিঘির ঝোপের পাশে পাওয়া গেছে। মৃতপ্রায় শরীর, অবস্থা ভালো না, বাঁচবে কিনা সন্দেহ। সদরের হাসপাতালে নিয়ে গিয়েছে শোনা যায়। জমিলার মা রসিয়ে রসিয়ে ছোট চাচিকে বলে, খালাম্মা, পোলাই মনে হয় বাঁচব না। তাই ভালোই হয়েছে, পোলার চরিত্র ভালো না তো, অসভ্যের ঘরের অসভ্য একটা, দুনিয়ার নষ্ট। মায়া মানুষ দেখলেই জিভ লক লক করে। ছোট পোলাপানগুলাও শান্তিতে মক্তবে যাইতে পারে না। শালা নিমখারাম কেউ জানে না, মনে করছে এই যে ওর এই অবস্থা। গ্রামের প্রত্যেকটা মানুষ খুশি, বাইরে দেখাইব না, কিন্তু ভিতরে ভিতরে। আহা জমিলা, যেমনই হোক মানুষ তো, দোয়া করো যেন বেঁচে ফিরে। ধুর, রাখেন আপনার দোয়া। যা করছে না আপা, হাত পা নাকি কিছুই রাখে নাই, মুখ বাড়াইয়া সেইসা ফেলছে, হাতের আঙ্গুলটি কাইটটা থই নাই। বজ্জাত বেডার এককারে উচিত শাস্তি। ধ্যাত, চুপ করো। জমিলা মুখ বাঁকা করে। আরও কিছু বলতে যাচ্ছিল, জাহানারা পুনরায় ধমক লাগান। জমিলার রাজ্যের যত অকর্মের কথা, কাজে দেরি হচ্ছে। ইভা রান্নাঘরে দরজা ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার গা শিউরে শিউরে ওঠে। বাহাদুর কোথা থেকে উদয় হয়, চুপ করে হাত টেনে ধরে। ইভা চমকে যায়, মৃদু চিৎকার করে ওঠে। জাহানারা ফিরে তাকান। বাহাদুর অপ্রস্তুত ভঙ্গিতে ধরে রাখা হাত নাড়িয়ে বলে, কি হলো বুবু? ইভা বাহাদুরের মুখের দিকে তাকালো, চোরা কণ্ঠে বলে, না কিছু না, হঠাৎ ধরলি তো। ইভা স্বাভাবিক হবার চেষ্টা করে। আদুরে হাতে বাহাদুরের ছোট্ট ছোট্ট চুল এলোমেলো করে দেয়। বাইরে সন্ধ্যা হয়ে গেছে। জাহানারা উঠে লবণ গোলা পানি খাইয়ে দেয় ইভাকে। মনে মনে দোয়া পড়ে সারা গায়ে ফু দিয়ে দেয়। স্নেহের গলায় বলে, দিন দুপুরে ভয় পায় কেউ? যা বৌমার কাছে যা, গল্প কর গিয়ে, ভালো লাগবে। বিভা কোথায়? আপা তো সেই যে দুপুরে শুলো আর তো দরজায় খোলেনি। আচ্ছা, ও ঘুমাক, তোরাই যা। বাহাদুর ইভার হাত ধরে রেখেছে। তার বুবুর হাতগুলো তুলোর মতন নরম। শক্ত করে ধরলে মনে হয় হাওয়ায় মিঠাইয়ের মতো মিইয়ে যাবে। বাহাদুরের মনে ভয় হয়। সে কখনো বুবুর হাত চাপ দিয়ে ধরে না। যদি বুবু ব্যথা পায়, যদি সত্যিই হাত মিইয়ে যায়। আজগুবি চিন্তা ভাবতে ভাবতে পা ফসকে যায় বাহাদুরের। ইভা তাড়াহুড়ো করে সামলায়। আস্তে, সিঁড়ি দেখে ওঠ, চোখ কই থাকে? বাহাদুর হাসল, একটু পর বলল, মেঘ দেখিতে কি সুন্দর শাপলা ফুটেছে বউ, গায়ে বেগুনি রং। আজ তো যেতে পারলাম না, ওদিকে বেজায় ভিড়। কাল তোমাকে নিয়ে যাব। আচ্ছা। মেঘ দিঘির নাম শুনে খুশি হবার বদলে আজ শরীরে গা কাটা দেয় ইভার। গলা শুকিয়ে আসে। বাহাদুর আবার প্রশ্ন করে। এবার হেসে ফেলে ইভা। বাহাদুরের মাথায় আলতো চাটি মেরে বলে, এই অসভ্য, তুই আমাকে নিয়ে যাস নাকি আমি তোকে নিয়ে যাই? গ্রাম শুনশান নিরিবিলি। সাঁচের প্রভা ছেড়ে তিমির রাত্রির ঢল নেমেছে। দুটো হুতুম প্যাঁচা বুদবুদ করে ডাকছে, কণ্ঠস্বর ভিন্ন। পুকুরের নিষ্কম্প পানিতে একটু পরপর মৃদু তরঙ্গের আওয়াজ হচ্ছে। গৈসাপ হয়তো। তন্ত্রার ঘর থেকে ফিরে এসেই ইভার প্রচণ্ড মাথা ব্যথা উঠল। কপালের দুপাশ টনটন করতে থাকলো। আজে বাজে কুৎসিত কুচকুচি স্মৃতিতে মাথা ঠেসে উঠল। শেষমেশ ব্যথায় টিকতে না পেরে পরপর 3 বার বমি করে কাহিল হয়ে পড়ল সে। রাতের খাবার খাওয়ায় শক্তি হলো না। 9টা বাজতে না বাজতেই বিছানাপত্তর ঝাঁট দিয়ে হালকা বাতি জ্বালিয়ে শুয়ে পড়ল ইভা। বাহাদুর সবুজ আভ অন্ধকারে ঠাই হয়ে বসে রয়। বুবুর কি হলো? রাতে ইভার কাছেই ঘুমায় বাহাদুর, সবসময় সেই ছোট থেকেই। ইভা চোখ বুঝতে পারে না। বৃষ্টি দৃশ্য ভেসে ওঠে, চোখ খোলা রাখতে পারে না। মাথা ব্যথা বাড়ে। দোটানায় অসহ্য হয়ে অনবরত পাশ বদলায় সে। বাম কাঁধ ডান কাঁধ ঘুরতে থাকে। বুবুর ছটফটানি দেখে ভীতু বাহাদুর মিহির স্বরে বলে, বুবু, চাচিমাকে ডাকবো? ইভা ব্যথায় কাবু হওয়া কণ্ঠে উত্তর দেয়, না না, দরকার নেই, তুই খেয়ে ঘুমাস। কিন্তু চাচিমা ডাকতে এলে বলবি বুবুর মাথা ব্যথা, খাবে না।
দক্ষিণের জানালা দিয়ে ঝরঝরে হাওয়া আসছে। ইভা রুগ্ন স্বরে বাহাদুরকে জানালা আটকে দিতে বলে। বাতাস সহ্য হচ্ছে না। বাহাদুর জানলা আটকে আসে। ইভা চোখ বুঝেছে তখন। হালকা সবুজ আলোয় কেমন পাংশুটে মলিন দেখাচ্ছে ধবধবে শ্বেতাঙ্গ মেয়েটিকে। 10টার দিকে জাহানারা খাবার জন্য ডাকতে আসেন। ইভা তখন গভীর ঘুম। তার ছোট্ট শরীরে দুটো কাঁথা জড়িয়ে দিয়েছে বাহাদুর। জাহানারা অবাক হন। এই অবেলায় কাঁথা মুড়িয়ে মেয়ের কিসের ঘুম? বাহাদুর ফিসফিস গলায় জানায়, বুবুর মাথা ব্যথা, শব্দ করো না। জাহানারা কিছুক্ষণ মৌন চেয়ে রইলেন। অতপর বাহাদুরকে নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেলেন ঘরের দরজা ভিড়িয়ে। খাবার টেবিলে ইউসুফকে দেখা যায় আগে থেকেই। রোজ তাকে ডেকে ডেকে আনতে হয়। জাহানারা মিষ্টি করে হাসলেন। ইউসুফকে দেখা মাত্রই চাচিমার হাত ছেড়ে ছুটে গেল বাহাদুর। ইউসুফ বিস্তর হেসে চুপ করে ডান পায়ের উপর উঠিয়ে বসালো তাকে। মাথায় চুমু খেয়ে বলল, তোকে তো দেখাই যায় না রে, থাকিস কই আব্বা? বাহাদুর দাঁত বের করে হাসল। ইউসুফ মাথায় আদর করে দেয়। জাহানারার দিকে চেয়ে বলে, ইভা কোথায় আম্মা? জাহানারা ভাত বাড়তে বাড়তে উত্তর দেন, খাবে না, মাথা ব্যথা, ঘুমিয়ে পড়েছে। ইউসুফ ওহ বলে মাথা নাড়ায়। গ্লাসে পানি ঢালে। দচুমুখ খেয়ে বলে, বিভা আসছে, ঘুমাচ্ছিল তো, মাত্র ডেকে এলাম, ধর। জাহানারা খাবারের প্লেট এগিয়ে দেন। আর একটা প্লেট নিয়ে বিভার ভাত বাড়ে। এই সময় ঘুমোচ্ছিল? শরীর খারাপ? না না, এমনিই। ইউসুফ বিনা বিলম্বে খাওয়া শুরু করে। প্রথম লোকমাটা বাহাদুরের মুখে তুলে দেয়। বাহাদুর ছোট মানুষ, 6 বছর চলছে মাত্র। একা হাতে খেতে পারে না, মাখিয়ে ফেলে। সবসময় ইভা খাইয়ে দেয়। ইভা নেই বিধায় ইউসুফ খাইয়ে দিচ্ছে। বাহাদুরের মুখে আর এক লোকমা তুলে দিতেই বিভা নামে। ঘুমে চোখ মুখ ফুলে গেছে। চেয়ার টেনে বসতে বসতে বলে, বাহাদুর এদিকায়, খাইয়ে দেই। আমি দিচ্ছি, তুমি খাও। আমি খাবো না, ওকে খাওয়াতেই এসেছি। খাবে না কেন? জাহানারা রান্নাঘরে গেছেন। হলরুমে কেউ নেই। সরফরাজ রাত করে ফেরে। সে একা একাই খায়। ইউসুফ উত্তরের অপেক্ষা করে। বিভা চেয়ার ছেড়ে উঠে যায়, বলে, আপনি খাইয়ে দিন তাহলে, আমি যাই। বিভা খেতে বলেছে, আম্মা ভাত বেড়েছে, খেয়ে যাও। বিভা থপ করে বসে পড়ে। আস্তে করে প্লেটটা নিজের দিকে টেনে নেয়। অন্ধিকা গাঢ়, বিশাল আকায় জ্যোৎস্নানাথ অকৃপণ হাতে দীপ্তি বিলাচ্ছে। গাছের পাতা অশান্ত। দমকা সমীরণ সুরসুরি দিয়ে যাচ্ছে সবুজ পাতার কাগজি গায়ে। বাতাসের রসিকতায় খিলখিলিয়ে হেসে উঠছে তারা। ঝিরঝির হাসির শব্দে জমাট নীরবতা কাটছে ক্রমশ। একাকী দেয়াল ঘড়িটার কাঁটা যখন 12টার ঘর ছাড়ালো, ঠক তখনই একান্ত নিজস্ব নিষ্ঠুর মানবীর দ্বারা এসে উপস্থিত হলো এক অভিমানী মানবী। মনের অভিমানগুলো লুকোতে সক্ষম হলেও চোখের অভিমানগুলো লুকোতে ব্যর্থ সেই অষ্টাদশী শ্যামময়ী। বিভা সাবধানে দরজা ঠেলল। ইউসুফ ঘুমিয়ে পড়েছে হয়তো। কালে ভদ্রে 1-2 দিন জেগে থাকে, তবু নিজের কাজ নিয়ে। তার জন্য অপেক্ষাই বা করবে কেন? কে এসে? প্রশ্নের উত্তর মিলল না। বিভা মনে মনেই হাতড়ে বেড়ালো। মনের হাতে ধরা পড়ল ফাঁকা টুকরো কাগজ, সাদা কাগজ। কিচ্ছুটি লেখা নেই সেখানে, কিচ্ছু না। ইউসুফ জেগেছিল। বিছানার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। বিভা ঢুকতেই থমকালো। থমকানো দৃষ্টি ইউসুফের দিকে নিবদ্ধ হতেই চোখ মেলে ইউসুফ। চোখাচোখি হলো হঠাৎই। ইউসুফ স্থির চেয়ে রইল বিভার কাজল রঙা পদ্মার চোখে। ঘরে নীলাভ আলোক। মেয়েটির রোজকার কাজ। রাত গভীর হলেই নিঃশব্দে ঘরে আসবে, কতক্ষণ তার দিকে চেয়ে থাকবে, আবার নিঃশব্দে চলে যাবে। সে জেগে থাকলেও ঘুমিয়ে থাকলেও বিভা আসবেই। যদি ঘুমিয়ে থাকে তবে ভোরবেলা জানালা টেনে দেওয়া পর্দা দেখে বুঝে যায় বিভা এসেছিল। এলোমেলো করে রাখা টেবিলের গোছানো কাগজ দেখে বুঝে যায় বিভা এসেছিল। খালি জগটার ভরা পানি দেখে বুঝে যায় বিভা এসেছিল। কনকনে শীতে গায়ে টেনে দেওয়া কাঁথাটা দেখে বুঝে যায় বিভা এসেছিল। ইউসুফ দীর্ঘশ্বাস ছাড়ে।
তার চোখে মগ্নতা নেই, স্নিগ্ধতা নেই, মানা নেই, বাধা নেই, সম্মতিও নেই, শূন্য নির্বিকার চাহনি। তবু কেমন চেয়ে আছে। বিভা চোখ নামিয়ে নেয়, দরজা আটকে মৃদু পায়ে বিছানায় যেয়ে বসে। ইউসুফ চেয়েই আছে। বিভা দু একবার তাকায়, ইউসুফকে একইভাবে চেয়ে থাকতে দেখে আবার মাথা নত করে। এত কঠিন কেন লোকটা? এত পাষাণ, এত নির্দয়, এত নির্মম কেন? সময় যায়, মান বাড়ে, নিকটেও দূরত্ব বাড়ে। ক্লান্ত ইউসুফ আবার চোখ বোঝে, হাত উঠিয়ে মাথার পিছে ঠেকায়। এই সর্বনাশা প্রণয়ীকে সে কি করে বুঝ দিবে? বিভা উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ায়। মসৃণ বাতাসে অলোক বন্ধন ছুটে যায়। ঢিলে খোপার কাঁটাটা মৃদু শব্দ তুলে মেঝেতে পড়ে যেতেই পেছন থেকে ভরাট কণ্ঠ ভেসে আসে। বিভা ঘরে যাও, রাত হয়েছে। বিভা একবার পিছে তাকায়, ইউসুফ চোখ বুঝেই রেখেছে। ইউসুফের আদেশ উপেক্ষা করেই আবার আকাশের দিকে তাকায় বিভা। নীলচে তারার ঝকঝকে আকাশ। ইউসুফ চোখ খুলে এবার, গলা হালকা বাড়িয়ে নরম স্বরে ডাকে, বিভা। বিভা ফিরে তাকায় না, জানালার ধরে রাখা হাতটা শক্ত করে। ইউসুফ ছোট্ট শ্বাস ফেলে আবার ডাকে, বিভা, ডাকছি না? বিভা ঢোক গেলে চোখ ভরা পানি নিয়ে অনবরত পলক ফেলে। অভিজ্ঞদের ন্যায় কান্না লুকিয়ে পেছনে ঘুরতে ঘুরতে নিচু স্বরে বলে, বলেন। ঘরে যাও। আপনি ঘুমাবেন না? ঘুমাবো, তুমি যাও। বিভা চুপ করে থাকে অনেকক্ষণ, তারপর অত্যন্ত ক্ষীণ গলায় বলে, আপনি আমাকে ভালোবাসেন না কেন? ইউসুফ উত্তর দেয় না, বিভার থেকে দৃষ্টি সরিয়ে নেয়। পিঠের পিছের বালিশটা ঠিক করে রাখতে রাখতে নির্বিকার গলায় বলে, ঘরে যাও বিভা। অপমানে চরচরিত বিভা ঠোঁট চেপে অশ্রু আটকায়। ধরা গলায় বলে, আপনি আমাকে কিছু বলেন না কেন? আমি বললে শুনবে তুমি? আমি শুনি না আপনার কথা। কই শুনছো? আমি যেতে বলছি, তুমি গিয়েছো। উত্তরে চুপ হয়ে যায় বিভা। চোখের পানি বারণ মানে না। দুফোঁটা জল টুপ করে দোগাল বেয়ে গড়িয়ে যায়। খুব নিভৃতে, খুব নীরবে ভিতরে ভিতরে হাউমাউ করে ডুকরে ওঠে বিভা। ইউসুফ শান্ত চোখে দেখে কৃষ্ণময়ীর কান্না, কিছু বলে না। বিভা ধীর পায়ে এগিয়ে আসে, আস্তে করে বলে, মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে কি জানেন? আপনার মুখ থেকে ভালোবাসি শোনা, একবার হলেও, মিথ্যে হলেও। অতন্দ্রিতা নয়নে জানালার লোহার শিকে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তন্দ্রা। মেয়েটার চোখে ঘুমের ছিটে ফোঁটা নেই। অপেক্ষারত চোখ দুটো নিষ্পলক চেয়ে আছে বাড়ির লোহার ফটকে। সরফরাজ ফেরেনি এখনো। দীর্ঘক্ষণ একাধারে চেয়ে থাকায় চোখে চলছে। তন্দ্রার চোখ বোঝে, কোণ দিয়ে আচমকায় এক ফোঁটা তাজা জল গড়ায়, নাকের পাশ গড়িয়ে ঠোঁটের কাছে জমে। মানুষটা এত ব্যস্ত থাকে, দুদণ্ড নির্ভার শ্বাস ফেলার সময় পায় না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত খুব কম দিন আছে যে সরফরাজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। রাতের খাবারটা একসাথে খাওয়া হয়েছে। তন্দ্রার অভিযোগ করার জায়গা নেই। মা বাবা, ছোট দুই বোন বাহাদুর, তার আবার এখন তো নতুন একজন আসছে। সবার খেয়াল রাখার অঘোষিত দায়িত্ব সরফরাজের। সে বাড়ির বড় ছেলে। মানুষটা এক বিন্দু কমতি রাখে না। বন্ধুটাকে একটু হলেই চোখে হারায়। সরফরাজের বাবারা দুই ভাই। সরফরাজের বাবা বড়, ইউসুফের বাবা ছোট। সরফরাজ ইউসুফ পিটাপিটি হলেও বিভারা তাদের চেয়ে অনেক ছোট। তন্দ্রা এক মনে ভাবে, এই তো বছর দুয়েক আগে তাদের যখন বিয়ে হলো, প্রথম রাতে প্রথমবারের মতন শ্যামরঙা টানটান চেহারার টকবগে পুরুষটিকে দেখে তন্দ্রা ভেবেছিল ইনি বোধহয় প্রচণ্ড রাগী। সে তোতলাচ্ছিল, ভয়ে গলা দিয়ে কথা অবধি বেরোচ্ছিল না। মনে হচ্ছিল এই বুঝি দিল ঘর কাঁপানো ধমক, কিন্তু না। তার অবস্থা দেখে উল্টে হো হো করে হেসে ফেলেছিল সরফরাজ। মাথায় হাত রেখে সহজ গলায় বলেছিল, হেই মেয়ে, এত ভয় পাচ্ছ কেন? আমি কি মারবো নাকি তোমাকে? কষায় কষায় মনে হচ্ছে? ঘুমিয়ে পড়ো, ভয়ের কিছু নেই। তন্দ্রার ঘোর কাটে। হাতের পিঠে আলতো করে ঠোঁটের কাছে জমা জল মুছে পুনরায় ফটকে তাকাতেই দেখে দারোয়ান চাচা দরজা খুলে দিচ্ছে। গাড়ি ঢুকছে, সাদা গাড়ি। হেডলাইট নিভল। তন্দ্রা দ্রুত গোসলখানায় ঢোকে। চোখ মুখে পানি দিয়ে আস্তে আস্তেই দেখে সরফরাজ খাটে বসে পাঞ্জাবির বোতাম ছাড়াচ্ছে। তন্দ্রাকে দেখতেই ক্লান্ত শ্রান্ত নিচু স্বরে বলে, তুমি ঘুমোনো কেন টনু? তোমার নামের সাথে তোমার বিন্দু মাত্র মিল নেই। তোমার বাবা কি দেখে তোমার নাম তন্দ্রা রেখেছে বলো তো?
নামে ঘুম অথচ চোখে ঘুম নেই। তোমার নামটা বড় বেমান। আমার কথা না শোনো, অন্তত নিজের নামের মান রাখার জন্য হলেও রাত 10টার মধ্যে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়া উচিত তোমার। তন্দ্রা চোখ মুখ কুচকায়। আমার নাম বাবা রাখেনি, মা রেখেছে। আপনি সব সময় ভুল বলেন। উদ্ধার করেছি নাম রেখে। শোনো তনু, আমি ভেবেছি কদিন পর মেয়ের আকিকার সাথে তোমারও আর একটা আকিকা করে দিব। ভালো হবে না? তন্দ্রা নাক ফুলিয়ে তাকালো। সরপ্রাস আচমকাই শব্দ করে হেসে ফেলে। হাসতে হাসতেই বলে, এখন আবার ভ্যা ভ্যা করে কেঁদে দিও না কিন্তু। তন্দ্রা মাথা নুইয়ে ফেলল। অধর কোণে ঠাঁই পেল এক চিলতে নরম হাসি। কাছে যেয়ে বিছানা থেকে সরপ্রাজের পাঞ্জাবি হাতে তুলে নিতেই কোনোই চেপে তাকে কোলে বসায় সরপ্রাজ। তন্দ্রা আঁতকে ওঠে। পাগল নাকি? আমার ওজন দেখেছেন? সরপ্রাজ হাসে, তন্দ্রার দুগালে হাত রাখে। বড় হাতের আঁচলায় তন্দ্রার সেই ছোট্ট রক্তিম লাজুক মুখটা ভারী সুন্দর দেখায়। সরপ্রাজ অপলক চেয়ে থাকে অনেকক্ষণ। তন্দ্রা ধীর গলায় বলে,